ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ভূগঠন থেকে 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আজকে তোমাদের ভূগঠনটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি যাব ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ বহিস্থ প্রক্রিয়া। এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, পাত সংস্থান তত্ত্বের সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আলোচনা করো। পাত সংস্থান তত্ত্বের সীমাবদ্ধতা সমূহ। প্রতিটি পাত সীমানার নিজস্ব গতিবিধি ও সংশ্লিষ্ট ঘটনাবলীর গুরুত্ব ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিরিখে অপরিসীম, কিন্তু তা সত্ত্বেও এই তথ্যের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন পাতের সংখ্যা বিষয় ঐক্যমতের অভাব। দীর্ঘকাল যাবৎ বিজ্ঞানীরা পাতের মোট সংখ্যা নিয়ে একমত হতে পারেননি, কারণ মর্গান ভূত্বকের মোট 20টি পাতের অস্তিত্ব স্বীকার করেছেন। কিং সমগ্র পৃথিবীতে 6টি প্রধান পাত এবং অন্যান্য আরও কয়েকটি ক্ষুদ্র পাতের কথা উল্লেখ করেছেন। পিচোর মতে শিলামণ্ডল 7টি বৃহৎ, 8টি মাঝারি এবং 20টি ক্ষুদ্র পাতের অস্তিত্বের কথা বলেছেন। নিমজ্জনস্থলের অস্পৃশ্যতা। নিমজ্জিত পাত সীমান্তের সর্বত্র বেনিয়ম তল গড়ে ওঠেনি। তাছাড়া পাতের নিমজ্জন ও ধ্বংসের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ধারণা যতটা সুস্পষ্ট তা অন্যান্য মহাসাগরের ক্ষেত্রে দেখা যায় না। 3 নম্বর পয়েন্ট, পাতের গতিবিধি সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণার অভাব। একই পাতের ক্ষেত্রে দুদিকে সঞ্চালনের বিষয়টি অনেকেরই বিভ্রান্তি রয়েছে, যেমন পশ্চিমমুখী উত্তর আমেরিকান পাত এবং পূর্বমুখী প্রশান্ত মহাসাগরীয় পাত দুটি সান আন্দিজ চ্যুতির উভয় দিকে কেন উত্তর ও দক্ষিণ পাশাপাশি সঞ্চালিত হচ্ছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণার এখনও ত্রুটি থেকে গেছে। পাতের বিস্তৃতির বিষয়টি উপেক্ষিত। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী অধঃপাত অমণ্ডলে দৈর্ঘ্যের তুলনায় সামুদ্রিক শৈলশিরার অধিক বিস্তারে প্রসঙ্গটি এখানে উপেক্ষিত হয়েছে। ভূত্বকের বিকৃতি। পাত সংস্থান তত্ত্বে ভূত্বককে কঠিন ও অনমনীয় হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু বাস্তবে ভূত্বক নমনীয় এবং বিভিন্ন স্থানে বিকৃত হতে পারে, যা এই তথ্যের সীমাবদ্ধতা নির্দেশ করে। পাত সংস্খলনের কারণ। পরিচলন স্রোতের সাপেক্ষ বেশ কিছু পাত সঞ্চালনের কারণ এখনও অস্পষ্ট। পর্বত গঠন বিষয়ে সাক্ষ্য তথ্যের অভাব। পৃথিবীর বেশ কিছু পর্বত গঠনের প্রেক্ষাপট নিয়ে, যেমন ব্রাজিলের সিয়েরা ডেলমার, আফ্রিকার ড্রাকেনসবার্গ পর্বত, কোনো সাক্ষ্য এই তথ্যে নেই। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। পাত সংস্থান তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। ভূবিজ্ঞানে পাত সংস্থানিক তথ্যটি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিফলিত করে, যেমন প্রথম পয়েন্ট, পর্বত গঠন। পাত সংস্থান তথ্যের সাহায্যে ভঙ্গিল পর্বতে হিমালয়, আল্পস, রকি, আন্ডিজ ইত্যাদি উৎপত্তি গাঠনিক অংশগুলিকে সহজে ব্যাখ্যা করা সম্ভব। নেক্সট পয়েন্ট, ভূমিরূপের বিবর্তন। পাতগুলির সংঘর্ষ ও সঞ্চালন একাধিক ভূমিরূপে, যেমন বৃত্তীয় দ্বীপমালা, সামুদ্রিক শৈলশিরা, পর্বত বেষ্টিত মালভূমি ইত্যাদি উদ্ভব সম্পর্কে একাধিক তথ্য প্রদান করে। থার্ড পয়েন্ট, সমুদ্রবক্ষের প্রসারণ। পাত সঞ্চালন তথ্যের দ্বারা সমুদ্রবক্ষের বিস্তৃতি এবং বিনাশের ঘটনার সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব। 4 নম্বর পয়েন্ট, ভূতাত্ত্বিক কার্যকারণ। পৃথিবীর বিভিন্ন গাঠনিক পাতগুলি সঞ্চালন ও পারস্পরিক ক্রিয়াকলাপের দ্বারা ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের বিভিন্ন কার্যকারণকে বিশদে ব্যাখ্যা করা যায়। নেক্সট 5 নম্বর পয়েন্ট, মহাদেশ ও মহাসাগরের বিন্যাস। সমস্ত মহাদেশ ও মহাসাগর সময়ের সাথে কিভাবে স্থানান্তরিত বা বণ্টিত হয়েছে তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এই তথ্যে। উদাহরণস্বরূপ বলা যায়, প্যানজিয়া মহাদেশের বিভাজন ও বর্তমান মহাদেশগুলির অবস্থান এই তথ্যের মাধ্যমে বোঝা যায়। নেক্সট 6 নম্বর পয়েন্ট, ভূতাত্ত্বিক বিপর্যয় পূর্বাভাস। পাত সংস্থান তথ্যের জ্ঞান ভূমিকম্প, আগ্নেয়গিরির উদগীরণ ও সুনামির মতো বিপর্যয়ের পূর্বাভাস ও প্রস্তুতিতে সহায়তা করে।
নেক্সট 7 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক সম্পদের অবস্থান নির্ধারণ। অত্যাধুনিক জিপিএস ট্র্যাকিং এর দ্বারা পাতের কার্যকলাপ অনুধাবন করে বিভিন্ন খনিজ, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের নির্দিষ্ট উৎসস্থলকে সহজে চিহ্নিত করা যায়। সমুদ্রবক্ষের অন্তর্ধান বিষয়ে কয়েকটি প্রমাণ উল্লেখ করো। সমুদ্রবক্ষের অন্তর্ধান বিষয়ে কয়েকটি প্রমাণ। সমুদ্রবক্ষের অন্তর্ধান বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি পুরানো ও ঘন সামুদ্রিক পাত ক্রমশ অন্য আরও একটি হালকা ও কম ঘন সামুদ্রিক পাতের নিচে প্রবেশ করে ভূ অভ্যন্তরীণ প্রচণ্ড তাপে বিনষ্ট হয়। সুতরাং মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন সামুদ্রিক ভূত্বক গঠন হলো। গভীর সমুদ্রের খাতে সামুদ্রিক ভূত্বকের অন্তর্ধানের প্রক্রিয়াটি চক্রাকারে ঘটেই চলেছে। সমুদ্রবক্ষের যদি দুটি বিস্তৃত ঘটত তাহলে পৃথিবীর আয়তন ক্রমশ বাড়ত, কিন্তু সামুদ্রিক খাত সংলগ্ন অঞ্চলে পুরানো ভূত্বক ধ্বংস হওয়ার প্রক্রিয়াটি পৃথিবীর আয়তন স্থির থাকে। সমুদ্রবক্ষের এই অন্তর্ধান বিষয়ে একাধিক প্রমাণ রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো: সামুদ্রিক খাতের অস্তিত্ব। সমুদ্রবক্ষ বিস্তৃত হয়ে যেখানে শেষ হয় অর্থাৎ গভীর সমুদ্রখাত অংশে সমুদ্রবক্ষের অন্তর্ধানের বিষয়টিকে যথাযথ বোঝা হয়, কারণ সমুদ্রখাত হলো সামুদ্রিক পাতগুলির বিনাশের শেষ পরিণতি। নতুন সামুদ্রিক ভূত্বক বিস্তৃত হয় যত দূরে যায় তত পুরাতন ও ঘন হবে। একসময় সেটি অপর কোনো হালকা সামুদ্রিক পাতের মধ্যে নিমজ্জিত হয়ে বিস্তীর্ণ সমুদ্র খাত গড়ে তুলবে। উদাহরণ: জাপান দ্বীপপুঞ্জে ভারী প্রশান্ত মহাসাগরীয় পাতটির নিমজ্জন সমুদ্রবক্ষের অন্তর্ধান বিষয়ে প্রমাণ দেয়। সেকেন্ড পয়েন্ট, অর্ধপাত মণ্ডলের সৃষ্ট ঘটনা। গভীর সমুদ্রখাত সংলগ্ন অর্ধপাত বলয়ের নিকটে পাতের নিমজ্জনের ফলে উদ্ভূত ভূমিকম্প, পাতের গলন, অন্তর্ধান এবং আগ্নেয় ক্রিয়াশীলতা খুবই স্বাভাবিক একটি ঘটনা, যা সমুদ্রবক্ষ অন্তর্ধানের প্রমাণ দেয়। উদাহরণ: ভূবিজ্ঞানীদের মতে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এই ঘটনার সাক্ষ্য বহন করে। থার্ড পয়েন্ট, হটস্পটের চিহ্ন। হাওয়াই দ্বীপপুঞ্জের নিকটস্থ হটস্পট অঞ্চলে পাতের গতি স্পষ্টই প্রমাণ করে যে এখানেও প্রশান্ত মহাসাগরীয় পাতের ধীরে ধীরে নিমজ্জন ঘটায় সামুদ্রিক ভূত্বকের অন্তর্ধান ঘটে চলেছে। যদি সমুদ্রবক্ষের অন্তর্ধান না হতো তাহলে প্রশান্ত মহাসাগর ক্রমাগত আয়তনে বড় হতো এবং হটস্পট নিকটস্থ আগ্নেয়গিরির অবস্থান প্রায় অপরিবর্তিত থাকত। 4 নম্বর পয়েন্ট, অভিকর্ষজ বিচ্যুতি সৃষ্টি। অভিকর্ষজ সাধারণত পৃথিবীর ভর বণ্টনের উপর নির্ভরশীল। মহীখাত বরাবর সামুদ্রিক ভূত্বকের অধঃপতনের ফলে ভরকেন্দ্র নিচে চলে যায় এবং ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি সৃষ্টি হয়। নেক্সট 4 নম্বর পয়েন্ট, পাত সঞ্চালনের প্রধান কারণগুলি আলোচনা করো। ভূত্বকীয় পাতগুলি সঞ্চালনের ক্ষেত্রে একাধিক কারণ প্রত্যক্ষভাবে যুক্ত। এগুলি হলো: পরিচলন স্রোত। ভূবিজ্ঞানী আর্থার হোমসের মতে সান্দ্র অ্যাস্তনোস্ফিয়ারে তেজস্ক্রিয় পদার্থের অসম বণ্টনের ফলে উৎপন্ন পরিচলন স্রোত ওপর নিচ ওঠানামা করতে থাকে। কঠিন ভূত্বকের নিচে পরিচলন কক্ষ থেকে ঊর্ধ্বমুখী তাপীয় স্রোত ভাসমান পাতগুলিকে পরস্পরের থেকে দূরে ঠেলে দেয় এবং নিম্নমুখী পরিচলন স্রোতের দ্বারা ভাসমান পাতগুলি একে অপরের দিকে সঞ্চালিত করে। নেক্সট পয়েন্ট, তাপের তারতম্য। তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে ভূ অভ্যন্তরে তাপের তারতম্য ঘটে। এই তারতম্য অ্যাস্তনোস্ফিয়ারের ম্যাগমার প্রচলন স্রোতে বিশেষ ভূমিকা নেয়। ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে যে তাপের উৎপত্তি ঘটে সেই তাপের সমতা রক্ষার উদ্দেশ্যই ভূ অভ্যন্তরস্থ ম্যাগমার মধ্যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, যা পাতের চলন ঘটায়। ম্যাগমার উত্থান। প্রতিসারি পাত সীমান্তে ম্যাগমার প্রবল ঊর্ধ্বমুখী চাপে দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে দুটি বিশেষভাবে প্রভাব কাজ করে। নেক্সট, স্ল্যাব পুল প্রভাব। ম্যাগমার উত্থানের ফলে নতুন ভূত্বক সৃষ্টি হবার পর সেটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে ভারী হয়। পরে মহাদেশীয় পাতের প্রান্ত অংশে আপন ভারে ক্রমশ নিমজ্জিত হয়। এই সময় তার টান পাতের বাকি অংশকে টেনে নেয়। রাইজ পুশ প্রভাব।
মধ্য মহাসাগরীয় অঞ্চলে নতুন আগ্নেয় ভূত্বকের বিপরীতমুখী প্রভাবের যে চাপের সৃষ্টি হয় তার প্রভাব উভয় দিকের পাতগুলিকে ঠেলে সঞ্চালিত করে। তপ্ত বিন্দু। গুরুমণ্ডলে 20 থেকে 25টির মধ্যে অতি তপ্ত এবং তপ্ত ও কম ঘনত্বের স্থান রয়েছে, যা প্লিউম নামে পরিচিত। এখান থেকে ম্যাগমার ক্রমশ ওপরের দিকে উঠে এলে ভূত্বক ফুলে ওঠে ও তা পাতলা হয়ে যায়, ফলে উদ্ভূত এক প্রকার অনুভূমিক বলের দ্বারা পাতগুলি স্থানান্তরিত হয়। অভিকর্ষজ টান। পাতের অভিকর্ষজ টানজনিত মতবাদের অন্যতম প্রবক্তা হলেন ভূবিজ্ঞানী হ্যাগার। ভূত্বকের কোনো ম্যাগমা সঞ্চিত উচ্চ অঞ্চল এর সাথে অবনমিত নিচু অংশ এর মধ্যে ঢালে তারতম্যের কারণে উদ্ভূত ক্রিয়াশীল অভিকর্ষজ বল পাতগুলি সঞ্চালন ঘটায়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, প্রতিসারী পাত সীমানায় সংঘটিত বিভিন্ন ভূতাত্ত্বিক কার্যাবলীর পরিচয় দাও। প্রতিসারী পাত সীমানায় গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ। দুটি পাত একে অপরের থেকে বিচ্ছিন্ন হলে বেশ কয়েকটি ভূগাঠনিক অংশ গড়ে ওঠে। এগুলি হলো মধ্য সামুদ্রিক শৈলশিরা। সমুদ্র তলদেশের প্রতিসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে গেলে সংশ্লিষ্ট ফাটলের মধ্যে দিয়ে নির্গত অ্যাস্তনোস্ফিয়ারে ব্যাসল্ট জাতীয় ম্যাগমা সঞ্চিত হয়ে খাড়া, ঢালু এবং ধীর প্রসারণশীল মধ্য সামুদ্রিক শৈলশিরা গড়ে ওঠে। উদাহরণ: মধ্য সামুদ্রিক শৈলশিরা। তংশ উপত্যকা। ভূত্বকীয় পাতগুলি পরস্পরের থেকে দূরে সরে যাওয়ায় শিলাপৃষ্ঠের টানের ফলে ফাটলের পরিমাণ বাড়ে। এই প্রক্রিয়া ভূত্বকের একটি অংশ নিচে ধসে পড়লে উদ্ভূত দীর্ঘায়িত রৈখিক ও সংকীর্ণ খাতটি তংশ উপত্যকা বলে। উদাহরণ: পূর্ব আফ্রিকার দীর্ঘ দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর বৃহত্তম তংশ উপত্যকা, সিরিয়া থেকে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। সাগর ও মহাসাগর। দুটি মহাদেশীয় পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গিয়ে মধ্যবর্তী অঞ্চলের সামুদ্রিক ভূত্বকের উন্মুক্ত সাগর বা মহাসাগরে উৎপত্তি ঘটায়। উদাহরণ: উত্তর ও দক্ষিণ আমেরিকা পাত পশ্চিম দিকে সরে গিয়ে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর। ইন্দো অস্ট্রেলীয় পাত উত্তর পূর্ব দিকে সরে গিয়ে সৃষ্টি হয়েছে ভারত মহাসাগর। আরবীয় পাত উত্তর দিকে সরে গিয়ে সৃষ্টি হয়েছে লোহিত সাগর ও এডেন উপসাগর। এছাড়াও দুটি পাতের বিপরীতমুখী চলনে সমুদ্র বক্ষের সম্প্রসারণ ঘটে থাকে। নেক্সট পয়েন্ট, ভূমিকম্প। প্রতিসারী পাত সীমানায় পাতের চলন, চ্যুতি ও অগ্ন্যুৎপাতের ফলে অগভীর উৎসযুক্ত মৃদু ভূমিকম্প ঘটে। প্রতিসারী সীমানায় দুটি গাঠনিক পাত একে অপরের থেকে দূরে সরে যাওয়া সংশ্লিষ্ট অঞ্চলে তীব্র টানের সৃষ্টি হয়। এই টান সহ্য করতে না পেরে ভূত্বক ফেটে বা ভেঙে যাওয়ার সময় যে বিপুল শক্তির নিমজ্জন ঘটে তার প্রভাবে হঠাৎ করে ভূমিকম্পের সৃষ্টি হয়। উদাহরণ: মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চলে এই কারণে প্রায়শই অগভীর ভূমিকম্প ঘটে থাকে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে তোমাদের যে ইউনিট আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।